আজকের ভিডিওতে আপনাদের যেখানে নিয়ে যাব জায়গাটা বহুল প্রচলিত, বিশেষ করে বাঙালিদের। কবিগুরুর জায়গা, বিশ্বকবির জায়গা শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। বর্ষায় শান্তিনিকেতন যাওয়ার আইডিয়াটা আমাদের মাথায় অনেক দিন ধরেই ঘোরাফেরা করছে, আর প্রত্যেকেরই ব্যস্ততার কারণে সেই জায়গায় যাওয়া হয়ে ওঠেনি এতদিন। ফাইনালি আমরা সেই জায়গায় যাচ্ছি। আজ 8ই আগস্ট শুক্রবার আমরা রওনা হচ্ছি। সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতন। সেখান থেকে যাব আমাদের হোমস্টে, আমাদের চৈতি ইকো হোমস্টে, যেখানে আমরা রয়েছি। দেখবে কি সুন্দর অমায়িক ব্যবহার ওখানকার প্রত্যেকটা সদস্যের। তারপরে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে রওনা হব বিশ্বভারতীর উদ্দেশ্যে। ঘুরে দেখব রবীন্দ্রভবন, ঘুরে দেখব রবীন্দ্রভবনে বিভিন্ন জায়গা। তারপরে যাব বিশ্বভারতীর 22শে শ্রাবণ উপলক্ষে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম দেখতে। ওখান থেকে আমরা চলে যাব কোপাই নদীর ধারে আজকে বসে থাকবো বিকেলবেলা, অর্থাৎ সন্ধেবেলাটা। সেখান থেকে আবার ফিরে আসবো হোমস্টে, দেখাবো প্রত্যেকটা জায়গা এবং শেয়ার করব আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা। আমাদের টোটাল 3টে ভিডিও আসবে এই সিরিজে। আশা করব 3টে ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেষ ভিডিওতে আমি আমাদের টোটাল বাজেট সম্পর্কে, বোলপুর শান্তিনিকেতন যদি আপনারা নিজেরা প্ল্যান করেন বন্ধুবান্ধব নিয়ে বা নিজেরা ফ্যামিলিরা, কত টাকা খরচা হতে পারে সেই টোটাল বাজেট নিয়ে, আমাদের কত খরচা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব শেষ পর্বে। সুতরাং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন। শুরু করছি আজকের ভিডিও। মনে আছে বেলা শেষের সেই ডায়লগ, ওয়্যার আই উইশ টু গো? আমাকে যদি কেউ এটা জিজ্ঞেস করে আমি তো বারবার বলবো কোপাই অন আ ফুল মুন নাইট। গুড মর্নিং ফ্রম সোদপুর। 5টা 59 কল্যাণী সীমান্ত ধরবো, ট্রেনটা ধরে শিয়ালদা যাই, তারপর বাকি ডিটেলস বলছি। সম্বিত হরদা স্টেশন চলে এসছে অলরেডি। আমি এখান থেকে সোদপুর থেকে উঠবো, আর অনেকের বিরাটি থেকে শিয়ালদা যাবে। ডিটেলসটা একটু পরে বলছি, যদিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন, কিন্তু আমি ডিটেলসটা একটু পরে বলছি, ট্রেনে উঠে বা শিয়ালদা পৌঁছে। আপাতত যাত্রা এখান থেকেই শুরু। বৃষ্টিমুখর দিন, বৃষ্টি পড়ছে সকাল থেকে, এখন বাজে 5টা 54। দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্মে, মানে সবে ঢুকলাম। এখন বাজে হচ্ছে 6টা 34, ওই 6টা 25 নাগাদ চলে এসেছি। এবার সমীর একটু ওয়াশরুম গেছে, পাশে একটা ভালো পরিষ্কার ওয়াশরুম রয়েছে, আগের দিন অনিকেত গেছিলো, তো ওই ওয়াশরুমে সম্বিত গেছে। অনিকেত আসছে, এখনও শিয়ালদা এসে পৌঁছয়নি। আমাদের ট্রেন রয়েছে 7টা 20 মা তারা এক্সপ্রেস। এখন বাজে হচ্ছে 6টা 34, 7টা 20-তে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস, 7টা 20 সকাল, দাঁড়িয়ে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমরাও চলে এসেছি, অনিকেত এখনও আসেনি। অনিকেত আসুক, তারপরে আমরা ট্রেনে উঠবো। এতক্ষণ পর অনিকেত এসে একটু আগেই আমরা টিফিনটা নিয়ে নিলাম। এখানে পরোটা, রাজুদার পরোটা নয়, তবে ওই পকেট পরোটাই বলা যায়। এই যে অনিকেত ভিডিও ঘুরে গেছে। না ভিডিও ঘুরে যায়নি, এটা ল্যান্ডস্কেপেই হচ্ছে। অনিকেত এতক্ষণ পরে এসেছি। সম্বিত কোথায় গেল? ও সম্বিত ওখানেই খেয়ে নিল দাঁড়িয়ে। আমি আর অনিকেত প্যাক করিয়ে নিয়েছি, ট্রেনে বসে খাবো, একটু পরেই খাবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো আগেই বললাম। এখন ট্রেনে উঠছি। ফাইনালি যে আমরা যাচ্ছি এটাই বিশাল ব্যাপার, ঠিক আছে? মানে আমরা 3জন যে যাচ্ছি, অনেক দিন আগে থেকে করা একটা প্ল্যান, মায়াপুর ঘুরে, কৃষ্ণনগর ঘুরে, তারপরে শেষমেশ শান্তিনিকেতনে এসে প্ল্যানটা থেমেছে। যাই হোক, তো ট্রেনে উঠি। আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখাচ্ছি। আমাদের কোচ হচ্ছে D2 চেয়ার কার। ফাইনালি ট্রেনে উঠছি, ঠিক আছে? সম্বিত আগে উঠে বসে পড়েছে। সম্বিত আগে উঠে বসে পড়েছে।
ঠিক আছে, আমরা এখন উঠছি D1। চেয়ার কার অসুবিধা নেই। কটা বাজে? 7:14, আর ঠিক 7:20 আর 6 মিনিট পর ট্রেনটা ছাড়বে অফিসিয়াল টাইম অনুযায়ী। আর বোলপুর ঢোকার কথা 10:18-তে। 7:20, 10:18, মানে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, পাক্কা 3 ঘন্টা। ভারতীয় রেল তো অতটা কষ্ট পাই না। না, আমরা যখন আসাম গেছিলাম, ভিডিও আছে শিলচরের ভিডিও, আমি এই ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো লিঙ্কটা। শিলচরের 32 ঘন্টাই লেগেছে, একটু এক্সট্রা লাগেনি। এবং ফেরার সময়ও তাই 28 ঘন্টাই লেগেছিল। ট্রেন ছাড়বে তো বাড়িতে ফোন করবো। হুম। ট্রেন ছাড়বে তার বাড়িতে ফোন করবো। আমার ফোনে একটা সেলফি তুলি দাও, নতুন ফোন। এটা অনেকে বলতে মনে পড়লো, ট্রেনে করে সোদপুর থেকে ট্রেনে আসছি শিয়ালদাতে, সেলফিও সম্বিতের ঘড়ির বেলটা ছিঁড়ে গেল। কোনো কারণ নেই, হঠাৎ করে বেলটা মাঝখান থেকে জয়েন্ট থেকে ছেড়ে মাঝখান থেকে ছিঁড়ে গেল, কেন জানি। অনেকেদের নতুন ফোনে সেলফি তুলছি, দেখাই একটা। ফাইনালি ট্রেনে উঠলাম মাতারা এক্সপ্রেসে। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1, তখন D2 বলছিলাম, ভুল। 13187 মাতারা এক্সপ্রেস D1। 25, 26, 27। কিন্তু আমরা আপাতত 23, 24, 25-এ বসে আছি, কারণ আমাদের সিটে একজন বসে রয়েছে, সুতরাং চাপ নেই। আমরা একটু পরে সিটটা চেঞ্জ করবো। ট্রেন ছাড়লো। সম্বিত, কি বক্তব্য? এই মাতারার নাম করে, কবিগুরুর নাম করে পৌঁছে গেছে। মাতারার নাম করে মাকে একটা ফোন করি আগে। হ্যাঁ, মাতারার নাম করে আগে মাকে একটা ফোন করি। আমিও মাকে একটা ফোন করবো। হ্যাঁ, মাকে একটা ফোন করি আর বলি যে পাক্কা 7:22, 2 মিনিট দেরি হলো। ট্রেন ছাড়লো আমাদের শিয়ালদা থেকে। হ্যাঁ, আর আমি নেক্সট স্টপেজ নৈহাটি। নাম্বারটা পাঠিয়ে দিয়েছি। আমি মাকে একটা ফোন করি যে ট্রেনটা ছেড়ে দিল। আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে যে 10:18 নাগাদ ঢুকবো স্টেশন। এই যে টোটোওয়ালা ফোন করছে। নৈহাটি থেকে বেশ লোকজন উঠেছে। আমাদের যেই সিটগুলো ফাঁকা ছিল মোটামুটি ভর্তি হয়ে গেছে। ট্রেনের জন্য নামবো না, ফালতু ব্যান্ডেলে নামবো। ঠিক আছে, নৈহাটিতে নামবো। ক্যাত মারছে দেখ। ক্যাত মারার কায়দাটা শুধু একবার দেখি, মানে আলাদাই ক্যাত মারার কায়দা। আরে তুই এটা সরা, হাতটা সরা, চাটা খেতে দে। এখন পান্ডুয়াতে দাঁড়িয়ে আছি। পান্ডুয়াতে অফিসিয়াল স্টপেজ কি আছে? না, পান্ডুয়াতে অফিসিয়াল স্টপেজ নেই। এখানে সম্ভবত সিগন্যালিংয়ের কারণে দাঁড়িয়ে রয়েছে প্রায় অনেকক্ষণ বলতে 5 মিনিটের বেশি হয়ে গেছে। দোকান ঘুষখোরা, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। নামলাম বইচি স্টেশনে। এখানে স্টপেজ নেই। কি হলো? আমাদের স্টপেজ নেই এখানে ট্রেনে, মানে এই স্টেশন বইচিতে, কিন্তু এখানেও সিগন্যাল নেই, দাঁড়িয়ে রয়েছে। বাজে এখন 9:05। এখনও বৃষ্টি পড়ছে, টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কখন গিয়ে ছাড়ে। বাজে এখন 9:30 পাক্কা, 9:30। ঢুকলাম শক্তিগড়। অনেকেত বলছে ল্যাংচা কিনবে। অনেকে বলছিলাম ট্রেনের ট্রেনটা ক্যামেরা দেখে কথা হারিয়ে গেল। বললো না, যাক কি বলবো। ক্যামেরা দেখে কথা হারিয়ে গেল। আবার ক্যামেরা আনি। সম্বিত কোথায় গেছে দেখ। এখন দেখ সম্বিত না, এখানে দেখা পাবি সম্বিতে। শক্তিগড় এই ট্রেন দাঁড়ালো। ব্যান্ডেলের পর দাঁড়ানোর কথা বর্ধমান।
বইঞ্চি দাঁড়ালো, শক্তিগড় দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে কোথাটা দাঁড়ালো? পান্ডুয়াতে দাঁড়ালো। ধুকতে ধুকতে যাচ্ছে আর কি। 9:43 বর্ধমান ঢুকলাম। মেশিনের চই টিভাবে চাপতে হবে। তুই চা খাবি? নামবো চ। এই সম্বিত থাক। হ্যাঁ একটু ব্যাগগুলো আছে না? আমার খাওয়ার নিচে নামছে, চল। নিয়ে একটা ভাড়ের চা নে। কত করে চা আমাকে জিজ্ঞেস করছে, আমি জানি চা বিক্রি করছি। এতগুলো খাবার উঠেছে এখানে, নান মানে পুরি উঠেছে, চা উঠেছে, বাটার টোস্ট উঠেছে। কোনটার মধ্যে চাটা পড়ে যাবে? আমি চার রাউন্ড দেখে বলতে পারছি তোমরা যদি 20টা চাকরি রাখতে হবে। তুই অনেক বিশ্বাসযোগ্য তো, ঠিক আছে আর কিছু বললাম না। আমি ভিডিও ডাউন করা রয়েছে। প্রচুর খাওয়া, যেটা বলছিলাম প্রচুর খাওয়ার দাওয়ার উঠেছে আর কি। আপাতত চাটা খাই, এবার একেবারে বোলপুরে গিয়ে ভিডিও ডাউন করবো। এই চা, দুধ চা 10 টাকা। ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ালো না, 3 থেকে 4 মিনিট দাঁড়ালো, তার মধ্যে ছেড়ে দিল। কটা বাজে এখন? কটা বাজে? তুই মধ্যে সবাই ভালো দেখ না কটা বাজে। নিজের হাতে ঘড়ি দেখ। আরে আমি হাতটা ঘোরাতে পারছি। চাটা বাজে। হ্যাঁ আপাতত চাটা বাজে। চাটা খুব একটা খারাপ, আগেরটার থেকে ভালো। আমি আরেকটা খাইনি তাও আগেরটার থেকে ভালো এটা। এখানে জল মিশানো আর কি হবে, দুধ চার মতো নয় আর কি। আগেরটা তো 20 টাকা করে দিল, এটা তো 10 টাকা করে। ঢুকলাম খানা জংশন, বাজে এখন পাক্কা 10টা, আর ঠিক 20 মিনিটের মাথায় আমরা আশা করি পৌঁছে যাব। খানা জংশন ঢুকলাম। এখানে আমি একটা ভালো মানে কথা জানতে পারলাম এই যে সম্বিতের থেকে, সেটা হচ্ছে এখানে রয়েছে ছাপতের ঢাল, বানপাস, আরেকটা ঢাল নিয়ে কোনো একটা স্টেশন ছিল, মানে অনেক পুরনো। ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে, মানে একটা কথা বলছি, ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল যে ঢাল কথাটা যুক্ত অন্য কোনো মানে অন্য কোনো স্টেশন আর হবে না, ঢাল নিয়ে যে কোনো স্টেশন হওয়ার হয়ে গেছে। তো সেই কারণে ওরা উল্লেখ করেছিল কোনো একটা পেপারে মানে ডকুমেন্টে যে নো আদার ঢাল ইন কলকাতা বা ইন্ডিয়া, এরকম কিছু একটা লিখেছিল। এবার সেখান থেকে বানপাসের পরে আরেকটা স্টেশনের নাম হয়েছে নো আদার ঢাল, মানে ব্রিটিশ গভর্নমেন্টের ওই নো আদার ঢাল স্টেশন, নো আদার ঢাল নেম স্টেশন, এরকম কিছু একটা ডকুমেন্ট ছিল। তো সেখান থেকে নাকি এই নো আদার ঢাল স্টেশনটা মানে নো আদার ঢালের নামটা আবির্ভূত হয়েছে। ঠিক আছে, মানে এটা একটা দারুণ গল্প জানলাম আর কি। নো আদার ঢাল থেকে বানপাসের পরের স্টেশনের নাম নো আদার ঢাল। আমরা নো আদার ঢালেই ঢুকছি এখন। সুন্দর না গল্পটা? ঘুষকরা থেকে ট্রেন ছাড়লো 10:26 বিশ্বভারতী। প্রথমে বোলপুরের যে রবীন্দ্র মিউজিয়ামটা সেটা আগে তো নামই স্টেশনে, তারপর দেখা যাবে। ওটা একের দিকে একসঙ্গে, আমরা একের দিকেই যাবো। এই ট্রেনটা যাবে কিন্তু আমরা একের দিকে যাব। 1 নম্বরে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একটা এটিএম আছে, এটিএমের সামনেই বলে টোটো দাঁড়াবে, তা আমাদেরকে এটিএমের সামনেই যেতে হবে। ভেদিয়া ক্রস করলাম, নামবো বোলপুর পরেরটাতেই। ব্যাগপত্র নেওয়া কমপ্লিট। বোলপুর চলে এসেছি, প্রায় ঢুকছি। সম্বি খাইতে হচ্ছে।
ছাই তোলা হয়ে গেছে। 3 ঘন্টা বসে কোমর নেই। ফালতু কথা বলবি না। ব্যথা সত্যি ব্যথা। আমার মোটেই ব্যথা হয় তো। হ্যাঁ, তোর তো আগে থেকেই ব্যথা ছিল। অনিকেত শেষমেশ নামলাম। হ্যাঁ, অনিকেত এখনো মোটামুটি। হ্যাঁ, আমরা রোডেই যাচ্ছি, ওটাই সন্ধান। অনিকেত এখনো মানে শখে আছে যে শেষমেশ যে আমরা এই প্ল্যানটা সাকসেসফুল হলো। অনেক দিন আগের, এই দাঁড়া বলে কই রাখ। অনেক দিন আগে থেকে একটা প্ল্যান করা যে বর্ষায় শান্তিনিকেতন যাব। শেষমেশ বর্ষাতেই শান্তিনিকেতন এলাম এবং আজকে পুরোটাই বর্ষামুখর ওয়েদার, মানে একেবারেই রৌদ্রোজ্জ্বল নয়। সকাল থেকে আমি যখন সোদপুরে বেরোলাম তখন তো ভিডিওর প্রথমেই দেখেছি পুরোপুরি বৃষ্টি বলছে। শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস 13187 আবার বেরিয়ে যাচ্ছে। আমরা ফিরবো এই ট্রেনে, সুতরাং আলাদা কোনো ট্রেন নয়। মাতারাতেই এসছি, মাতারাতেই যাব। হ্যাঁ, এবার আমাদের টোটোর সন্ধান করতে হবে। আমাদের চৈতি হোমস্টে আমাদের কথা বলা রয়েছে। হ্যাঁ, তুলবো। চৈতি হোমস্টে রয়েছে, আমাদের কথা বলা, আমাদের রুমও বুক করা রয়েছে। সুতরাং ওখান থেকে টোটোও পাঠাবে, অসুবিধা নেই। ও আচ্ছা, টিকিট চেকিং। গীতাঞ্জলি এখানে মিউজিয়াম থেকে দেখে বেরোলাম। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ভেতরে, ওই জন্য করতে পারতাম না। আমি বাইরে থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, বোলপুর স্টেশনের ঠিক সামনে। এই যে আমার পেছনে বোলপুর স্টেশন, আর আমার এই সামনে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। খুব সুন্দর জায়গা। এখানে মানে আসলে অনেক কিছু জানতে পারবেন এক্সট্রা। আমি বাইরে থেকেই যেটুকু সম্ভব দেখাচ্ছি, ভেতরে তো দেখাতে পারলাম না। এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ লাস্ট যেই ট্রেনের বগিতে করে কলকাতা থেকে শান্তিনিকেতন থেকে কলকাতা গেছিলেন, তো সেটা ওই বগিটাই রাখা রয়েছে। সেটা আপনারা এখানে দেখতে পারেন। আমি বাইরে থেকে একবার দেখাচ্ছি বাড়িটা। 1 সেকেন্ড, 2 মিনিট। আচ্ছা, চৈতি হোমস্টে থেকে যেই টোটো পাঠিয়েছিল দীপক দা চলে এসছে। দীপক দার টোটোতে আমরা উঠে পড়েছি। যদিও ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দীপক দার সাথে দেখা হয়ে গেছিলো। তো এখন আমরা গীতাঞ্জলি রেল মিউজিয়াম বলছি তো, রেল কি বললাম, সংগ্রহালয় লেখা ছিল না বাইরে? না, রেল মিউজিয়ামই কি? আচ্ছা, যাই হোক, তো রেল মিউজিয়াম। তো ওখান থেকে জিনিসপত্র রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। না, বললাম রবীন্দ্রনাথ সম্পর্কিত কোনো নাম হবে। যাই হোক, গন্তব্য চৈতি হোমস্টে, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে নেক্সট গন্তব্য। ক্যামেরাটাও চার্জে বসাতে হবে, চার্জ নেই আপাতত। যাই। দীপক দা, এখান থেকে কত দূর? 15 মিনিট। আচ্ছা, এটা কি মার্কেট এরিয়া? গেঞ্জিগুলো দেখালি তাহলে। আমি একটা ছোট্ট জিনিস দেখাই। জিনিসটা অনেক বড় জিনিস, বাট একটা ছোট্ট কথা। সেটা হচ্ছে, আমরা ছোটোবেলায় সহজপাঠ সবাই পড়েছি। সহজপাঠের প্রথম পাতায় যে বটগাছটার ছবি দেওয়া থাকে, আমার সামনে এখন সেই বটগাছটা দেখুন। এই যে কতটা দেখা যাচ্ছে জানি না, এখান থেকে যে বটগাছটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করি। এই যে আমার আঙ্গুল বরাবর এই সেই বটগাছটা, যেখানে মানে যেটা সহজপাঠের প্রথম পেজে রয়েছে ছবিটা, এই বটগাছটারই ছবিটা রয়েছে। এই টোটো করে যাওয়ার সময় টোটোর কাকু বলল এই সেই বটগাছ। চৈতি ইকো হোমস্টে চলে এসেছি। প্রপার্টিটা বাইরে থেকে দেখালাম। আমাদের রুম হচ্ছে ওপরেরটা, ফার্স্ট ফ্লোর। খুব সুন্দর, মানে বাইরেটা তো দেখে খুব সুন্দর লাগছে। খুব সুন্দর।
এই যে আমাদের ঘর, আয়না রয়েছে, এসি রয়েছে, এসি চালিয়ে দিয়েছে কাকু। এখানে একটা বড় সড়ো মিরর, এখানে জানলার ভিউ, জানলাটা খুব সুন্দর সাজানো পর্দা দিয়ে। বাথরুমটা দেখিয়ে দিই, এসি চললে পরে এক্সট্রা অন থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসি, আচ্ছা এসি চললে ওই যে এক্সস্টটা বন্ধ থাকবে। বাথরুমে সুন্দর বেসিন, পয় পরিষ্কার, দারুণ জায়গা। এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় বা গামছা রাখার জন্য, বড় সড়ো মিরর, বেসিন, টাওয়াল রাখার জায়গা, এখানে টুল রয়েছে। আচ্ছা দাদা, বলছি একটা বালিশ একটুখানি এক্সট্রা দিয়ে দেবেন না? একটা বালিশ এখানে আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ব্যাস ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে টোটাল বাড়ি। ও আচ্ছা, এখানে এখানে একটা ওয়াল আলমারি রয়েছে, এই যে এর মধ্যে সব রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওয়াল আলমারি করা রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। চার্জিং পয়েন্ট রয়েছে এখানে করা, খাটের পাশে, কোনো কিছু অসুবিধা নেই। এখন পুরোপুরি মানে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, ঠিক আছে, মানে কি বলবো, রাজনৈতিক ব্যক্তিত্ব লাগছে। তুই ফোনটা বন্ধ করবি? আসার থেকে শুরু করেছিস, কথা শুনবে না। এই তালা মেরে আয় নিচে। আচ্ছা, চান ফান করে আমরা সবাই ফ্রেশ, এখন লাঞ্চ করতে যাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নার। কি হয়েছে? চাবি দিয়ে আয়। আমি এই হোমস্টেটার পেছন সাইডটা একবার দেখাই, খুব সুন্দর সাজানো। হ্যাঁ আসছি, এবং দোলনা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। ও তালা মারতে পারছে না, ওকে 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 ফোনটা একটু ছুঁড়ে ফেলে দে না। এই দেখো, পুরো জায়গাটা খুব সুন্দর গোছানো এবং পরিপাটি। আচ্ছা, খাওয়ার জায়গায় ঢুকলাম। হুম, এই এটা খাওয়ার জায়গা, চলছে, আমি এখানটায় বসে পড়ি। আজকে আমাদের মেনুতে রয়েছে ডাল, সবজি, ডিম, আন্ডা কারি, ভাজা, ব্যাস এইটুকুই লাঞ্চে। ডিনারের এখনও কোনো রকম ব্যবস্থাপনা করিনি, করলে অবশ্যই জানাবো। আমার ফোন, মানি ব্যাগ সব উপরে, মানে ঘরে রাখা রয়েছে, আমি কিছুই নিয়ে আসিনি। খাবো, খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেব। কটা বাজে? 1:15, আধা ঘন্টা 45 মিনিট মতো একটু বিশ্রাম নিতে পারবো, তারপরে যাত্রা। আপাতত যেটা ঠিক হলো সেটা হচ্ছে বিশ্বভারতী যাবো এরপরে, সেখানে কোপাই নদীর ধারে একটুখানি যাবো। কালকে রাখি পূর্ণিমা, সুতরাং পূর্ণিমার চাঁদের আলো, কোপাই নদীর সুন্দর একটা পরিবেশ দেখব। বিশ্বভারতী ঢুকবো, আজকে যেহেতু 22শে শ্রাবণ, সেই ক্ষেত্রে বিশ্বভারতীর প্রার্থনা ঘরটা, মানে উপাসনা ঘরটা খোলা থাকবে এবং ওখানে প্রার্থনা হবে সন্ধেবেলাটা, সেটা সন্ধেবেলা যাব। আপাতত এইটুকুই প্ল্যান, বাকিটা বেরোনোর পর খেয়ে দিয়ে তারপরে আবার কথা। মানে 2000 একা থাকি এখানটায়, আর এই দিকটায় হোমস্টে আর কি, কাছে ঘর, বললে ফোন। আচ্ছা আচ্ছা, আমরা 3 ফার্স্ট ফ্লোরটাতে আমরা আছি। শুনেছি। আচ্ছা, প্রিয়জনকে একদম বলতে- একদম একদম, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুশি মনে যাবে। একদম একদম আর কিছু অসুবিধা হলে বলবি। একদম 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 ঠিক আছে। আমাদের প্রথম হচ্ছে ঘি ভাত, তারপরে ডালের সঙ্গে এই পটল ভাজা, ডাল রয়েছে এখানে সবজি, ফুলকপি রয়েছে, এই যে এক বাটি ফুলকপি, আর এটা সম্ভবত এটা কি শাক? বোলপুর শান্তিনিকেতনে বর্ষাকালে আসার অনেক দিনের ইচ্ছেটা এতদিন পর ওটা কি সফলতা শাক? পাওয়ার কারণে বেশ ভালোই উত্তেজিত মুকেশ ছিলাম শাক, আমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা মোটেই। ভিডিওতে দেখে মনে হয় না আচ্ছা, বোঝানো সম্ভব।
তবে Notice আমরা রাখা বর্ষাকালে শান্তিনিকেতন আর গেছিলাম এই ঠিকই, যে আন্ডারগাড়ি কিন্তু চলে এসছে। শান্তিনিকেতনে পৌঁছানোর পর বর্ষা এলাহি আয়োজন। একেবারেই পাই। বাটি বাটি করে থরে থরে সাজানো, কতক্ষণে খাবো জানি না, সবে শুরু করলাম। সারাদিন পর এখন বাজে 2:45, এখন রোদ উঠেছে আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘুম পেয়েই যাচ্ছিল প্রায়, টোটো চলে এসছে, এখন যাব। আপাতত গন্তব্য বিশ্বভারতী। ভেবেছিলাম যেহেতু 22শে শ্রাবণ আমরা গেছি তাই প্রার্থনা হলে ঢুকতে পারবো, যেই কারণে সাদা পাজামা পাঞ্জাবি নিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্যক্রমে জানতে পারি যে সকালের পর আর রিপিটেডলি সন্ধেবেলা বা বিকেলবেলা প্রার্থনা হল খোলা হয় না সাধারণ জনগণের জন্য। আমি ছাড়বো যখন এখন যাব হচ্ছে আমরা বিশ্বভারতী ক্যাম্পাস আর মিউজিয়াম। এখন যেখান দিয়ে হাঁটছি সেটা হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলাটা পরে দেখাচ্ছি, এদিকেই আমার ডান দিকেই রয়েছে ছাতিমতলা। আচ্ছা আমি দেখিয়েই দিই এক সেকেন্ড, অনেকটা দূর থেকেই দেখাচ্ছি, বাট মানে ভেতরে যাওয়া যাচ্ছে না, আপাতত গেট বন্ধ রয়েছে, জানি না আদৌ যাওয়া যায় কিনা কখনো। তো এটা হচ্ছে ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের কাছ থেকে যখন এই 20 বিঘা জমি কিনেছিলেন 1862 সালে, তারপর 1863 সালে শান্তিনিকেতন তৈরি করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এবার বক্তব্য হচ্ছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিমতলায় বিশ্রাম নিয়েছিলেন, তারপর এখানে কি বেশ কিছু লেখালেখি হয়, বেশ কিছু কবিতা লেখালেখি হয় এখানে এই ছাতিমতলা নিয়ে, সেখান থেকেই এই ছাতিমতলার উৎপত্তি। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির একেবারে অনুকরণে, প্রায় মানে একই রকম দেখতে পুরোপুরি শান্তিনিকেতন বাড়ি, সেটার সামনে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটার নাম দিয়েছিল অমূলতাস। এই যে না পাওয়ার নেই, এই জায়গাটা শান্তিনিকেতন বাড়ির ঠিক সামনে। ভেতরে যাওয়া তো অ্যালাউ নয়, সেই জন্য এইটুকুই দেখাতে পারছি। ভেতরে যে শান্তিনিকেতন বাড়ি, এই যে আনন্দ রূপম মৃতম যদ্বিভাতে, ভেতরে বাড়ি একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির আদলেই তৈরি করা, ভেতরে ঢোকা অ্যালাউ নয়। আপাতত এখন কেউ থাকে না, সরকারি সম্পত্তি হয়ে রয়েছে। না মোবাইল ফোন একদম প্রবেশ নিষেধ লেখা আছে। তো যাই হোক, এবার আমরা চলে যাব রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিস, অনেক পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারের অনেক জানা অজানা তথ্য লুকিয়ে রয়েছে। রবীন্দ্র ভবন আমার বাঁদিকে রয়েছে ছাতিমতলা, ডান দিকে রয়েছে রবীন্দ্র ভবন। এই যে ছাতিমতলা এখানে লেখা রয়েছে, দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে এই যে ছাতিমতলা, আর এইটা হচ্ছে রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনের মিউজিয়াম এই সামনের বিল্ডিং। আচ্ছা একটু ডিটেলসটা বলে দিই। আমরা এখন ঢুকলাম রবীন্দ্র ভবন। এটা কি মিউজিয়াম তাহলে? আচ্ছা ডিজাইন করা কিছু বাড়ি আছে। আচ্ছা আচ্ছা রবীন্দ্র ভবন
এখানে আমরা ঢুকছি তো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, বাইরেই বলে দিই প্রবেশ মূল্য 100 টাকা। স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা, যেমন সম্বিত স্টুডেন্ট কার্ড দেখালো ওর 10 টাকা লেগেছে এন্ট্রি ফি। আর আমাদের প্রবেশ মূল্য আমার আর অনিকেতের জন্য 100 টাকা ভিজিটারদের ক্ষেত্রে। আর ফরেনারদের ক্ষেত্রে সার্কের আন্ডারে যারা আছে তাদের জন্য 500 টাকা, আর সার্কের আন্ডারে যে সমস্ত দেশ নেই তাদের জন্য 1000 টাকা করে। আমি ক্যামেরাটা বন্ধ করি, এখন ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নয়, সুতরাং বাইরে এসে অভিজ্ঞতা অবশ্যই বলবো। রবীন্দ্র ভবনের ভেতর থেকে বেরোলাম, প্রায় আমরা কতক্ষণ ছিলাম ভেতরে? প্রায় আধা ঘন্টা ছিলাম। খুব সুন্দর ভেতরটা, অনেক কিছু জানার রয়েছে, দেখার রয়েছে। তবে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলেই আপনার ভালো লাগবে। যেমন আমি নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেখানে ঠাকুরবাড়ির কল্যাণিয়া, মানে ঠাকুরবাড়ির যত বিখ্যাত মহিলাদের সম্বন্ধে লেখা রয়েছে, ছবি রয়েছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আমি অনিকেত পড়ছিলাম, সম্বিত দেখলাম পড়ছিল। তো রবীন্দ্রনাথের গিফটের, জাপান থেকে গিফট পাওয়া, জার্মান থেকে গিফট পাওয়া, বাংলাদেশ থেকে গিফট পাওয়া প্রচুর উপহার সামগ্রী রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। সুন্দর, পরিষ্কার, মোবাইল ফোন সবার সাইলেন্ট, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোভাবেই অ্যালাউড নয়, প্রতিবার বলে দিচ্ছে। আর হ্যাঁ, 4টে বাজে, 5টার সময় বন্ধ, এটা 4:04 বাজে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, এখানে এই জায়গাটা খুব ফটোজেনিক, এখানে ফটো তোলা যায়, দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, মানে শান্তির জায়গা, নিলিবিলি, সেরকম চিৎকার চেঁচামেচি নেই, পরিবেশ শান্ত, সবুজে, মানে বিশেষ করে বর্ষাকালে এসেছি বলে চারদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, সুন্দর। এখানে আমার ডান দিকে আরও একটা বাড়ি রয়েছে, উদিচি, এটা পুনশ্চ, এটা উদিচি, এইটা হচ্ছে উদিচি। আমার বাঁ দিকের ছিল পুনশ্চ, এটা হচ্ছে উদিচি। সত্যি খুব সুন্দর, অপূর্ব জায়গা। কি গাছ ওটা? রসিমলতা, করবী ফুলের মতো দেখতে রে ফুলটা, দেখাচ্ছি দেখুন, এই যে ফুলটা। হ্যাঁ, অস্টিন গাড়ি এখানেও একটা আছে, জোড়াসাঁকোতেও একটা আছে। রামকিঙ্কর বেইজের আঁকা বলে ভাস্কর্য, তৈরি ভাস্কর্য, রেখেছে ভাস্কর্য। কি অপূর্ব সুন্দর, মানে খুব সুন্দর। কি অপূর্ব সুন্দর এখানকার পরিবেশ, তাই না? বর্ষার কারণে সবুজের চমক যেন অত্যন্ত বেশি, যার কারণে চারপাশের সৌন্দর্য যাকে বলে 1 লেভেল আপ হয়ে গেছে আর কি। বিশ্বভারতীতে আজ 22শে শ্রাবণ উপলক্ষে জোরদার অনুষ্ঠান চলছে। চলো এবার সেটা দেখিয়ে নিয়ে আসি তোমাদের। মৃণালিনী
গেট দিয়ে আমরা বিশ্বভারতী প্রোগ্রাম দেখতে ঢুকছি আপাতত। আজকে 22শে শ্রাবণ উপলক্ষে প্রোগ্রাম চলছে এখানে, সেই কারণে 22শে শ্রাবণ যখন আমরা এসছি প্রোগ্রাম তো বানতে হয়। জীবনের প্রথমবার 22শে শ্রাবণের প্রোগ্রাম দেখবো বিশ্বভারতীর। ষষ্ঠ, আচ্ছা ওখানে 5টা, রবীন্দ্রভবনের ওখানে 5টা বাড়ি রয়েছে, এখানে আরেকটা বাড়ি, ছোট ছোট বাড়ি। এই এখন যে মাঠে প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসবেও সেম মাঠেই ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, কিন্তু তখন কোনো বাইরের দর্শক অ্যালাউ নয়। বাবা বৃষ্টিতে পুরো প্যাচপ্যাচে অবস্থা। থাকো প্রতিবেশী হই, আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাণমানে ফেলো ছায়া। রানী পাঠানো তব মূল্য হোক শুভবে কত, রেখে যাব আমাদের স্মৃতি শ্যামল লাবণ্যে তব। সে যুগের অনিকেত কোথায় একটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বিশ্বভারতীর এই ভেতরে বসে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে গেল একেবারে। সুন্দর হাওয়া, তার সাথে শান্ত পরিবেশ। একটু কোলাহল রয়েছে কারণ আজকে লোক সমাগমটা একটু বেশি, তাছাড়া পরিবেশ অভূতপূর্ব। যদিও এই পরিবেশটা অনেকের কাছেই পরিচিত, মানে বিশ্বভারতী মোটামুটি সবাই এসছে, তাও আমি মনে হয় নিয়ে দুবার না দুবার সম্ভবত এলাম। সম্বিত বল, কেমন লাগলো বিশ্বভারতী? অনিকেত অভিজ্ঞতা? ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এই মুহূর্তে, মানে যে অ্যাম্বিয়েন্সটা সেই অ্যাম্বিয়েন্সে ঘোরার জন্য খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। ভালো, যেইটুকু সময় রোদ ছিল তারপরে ঠান্ডা হলো বেশি। হ্যাঁ আমি ওটাই বলছিলাম যে শরীর মন দুটোই ঠান্ডা। একটু জনসমাগম বেশি বলে আওয়াজ মানে একটু কোলাহল ছিল, বাট পরিবেশ অভূতপূর্ব। তবে একটা কথা আমারও জিজ্ঞাসা, সমিতেরও জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে ওই বিল্ডিংগুলো মানে এক্স্যাক্ট কিসের মানে কোন পারপাস কোন বিল্ডিংটা সেটা বুঝতে পারলাম না। তারপর বিশ্বভারতী স্টুডেন্টদের জিজ্ঞেস করলে অবশ্য বোঝা যাবে। খুব সুন্দর ক্যাম্পাসটা, খুব সুন্দর। আচ্ছা আপাতত আমরা যাচ্ছি হচ্ছে কোপাই নদীর তীরে। কালকে রাখি পূর্ণিমা, ফুলমুন কালকে হবে, তবুও আজকে সন্ধ্যাবেলা একটু যাচ্ছি, জায়গাটা ঘুরে আসি, কালকে হয়তো আবার যাবো। শ্রাবণ মাসের শেষ সোমবার 11 তারিখ সম্ভবত, শেষ সোমবার। তুই বুঝে দিচ্ছিস কিসে? ভালো বউ আছে না, কোনো মানে হয়? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই ছোট নদী কোপাই নদী, যাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা লেখা। আমি একটু দেখাই নদীটা। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে আসাটা খুব রিস্কি, কারণ হচ্ছে এখানে ধারে রেলিং নেই, ফাঁকা জায়গা পুরো। এই রাস্তা, এই পুরো ফাঁকা জায়গা। নর্মাল সময়ে কোপাইতে খুব কম জল থাকে, এখন
এই বর্ষার জন্য মোটামুটি অনেকটা জল রয়েছে। লিকারই খাই। দেয়নি ভাই, খুব বাজে চা, খুব বাজে চা। একটা কথা বলি, যে চাটা খেলাম সম্বিত, তুই যে খাওয়ালি চাটা, বিশ্বাস করে নাই খাওয়াতে পারতি। চাটাতে দিয়েছে আদা, দিয়েছে তেজপাতা, তেজপাতা, দিয়েছে গরম মশলা, দেয়নি চিনি, দেয়নি চিনি, দেয়নি দুধ, দেয়নি চা পাতা। মানে কি যে খেলাম ওটা ভগবান জানে, কি বলবো। মানে এরকম এত এত মানে চা খেয়ে এতটা স্ক্যাম আমার সাথেই প্রথম হলো। ট্রেনের চাটা, সকাল থেকেও ট্রেনের চাগুলো চাটা scam খেয়ে ভাবছিলাম খুব বাজে চা, কিন্তু তখন ভুলছিলাম। আপাতত আমরা বসে আছি কোপাই নদীর তীরে। এখন বাজে 6:07। এখানেই আজ মানে এখানেই বসে থাকবো মোটামুটি আরও কিছুক্ষণ। তারপর এখান থেকে হোমস্টে যাব, রেস্ট নেব, সারাদিন ধকল গেছে, রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। মোটামুটি আজকের আর এক্সট্রা কোনো প্ল্যান নেই। আবার নেক্সট প্ল্যান গতকাল বলছি, আগামীকাল সকালে কঙ্কালীতলা মন্দির থেকে শুরু হবে। অনিকেত, আজকের জন্য টাটা বলে দাও। ও পেস খেলতে মগ্ন। এও ফোনে কি করছিস ভাই? বলা যাবে হ্যাঁ, বাজে কথা বলিস কেন? আচ্ছা, যাই হোক, তো আজকের মতো ব্লগ এখানে কমপ্লিট। আজকে হচ্ছে 8ই আগস্ট 2025, শুক্রবার। কালকে 9 তারিখ সকালবেলা আমরা কঙ্কালীতলা থেকে যাত্রা শুরু করব। তারপরে বেশ কিছু প্ল্যান রয়েছে, সেগুলো কালকেই বলবো, অসুবিধা নেই। তারপরের দিন সকালবেলা হয়তো সোনাঝুরিহাট যেতেও পারি, অথবা রেস্ট নিয়ে একবারে ট্রেন ধরতে পারি, দেখা যাক, সেটা পরের দিন দেখা যাবে। আজকে আপাতত ব্লগ এখানেই কমপ্লিট। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে মানে নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।